hear a song. Then a letter. আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমার আব্বাকে নিয়ে ভালো আছি। আমার জীবনের ডায়েরির নতুন আরেকটি পাতায় আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে আমার সাথে থেকে এনজয় করবেন। এখানে কিছু সবজি নিয়ে চলে আসলাম রান্না বান্না করে নেওয়ার জন্য। তো রান্নাটা শুরু করার আগে আমি একটা ক্যান্ডেল জ্বালিয়ে দিচ্ছি, তাতে করে রান্নার সময় যদি কোনো স্মেল হয়েও থাকে সেটা দূর হয়ে যাবে। তো প্রথমেই বসিয়ে দিয়েছি ডাল। আজকে টমেটো দিয়ে ডাল রান্না করা হবে, যেহেতু ডাল ছাড়া আসলে আমাদের খাবারই অপূর্ণতা থেকে যায়, তো ডালটাই আগে বসিয়ে দিলাম। আর এপাশ থেকে বসিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে পেঁয়াজ ভাজার জন্য, মুরগি রান্না করব বলে। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এপাশ থেকে মুরগির জন্য যা যা মশলা দরকার হয় সেগুলো একটু রেডি করে নিচ্ছি। আমি একটু পানি সাথে দিয়ে দিয়েছি, তাতে করে গুঁড়া মশলাগুলো দিলে আর পুড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। তো আমি একবারেই সব ধরনের মশলা এখানে মিশিয়ে দিয়ে দিব। মুরগি রান্না করতে, মাংস রান্না করতে যা যা মশলা দরকার হয় তা তো আমরা সবাই জানি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, আদা বাটা, রসুন বাটা সব কিছু একসাথে মিশিয়ে একটু পানি দিয়ে আমি এখানে একটি পেস্ট তৈরি করে নিচ্ছি, তাতে করে সুবিধা হয়। একটা একটা করে দিতে গেলে দেখা যায় অনেকটা সময় দরকার হয়, আর মশলাটা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এভাবে একটু পানির মধ্যে যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে মশলাটা পুড়ে যাওয়ারও কোনো ভয় থাকে না, আর সময়টাও অনেকটা বেঁচে যায়। যেহেতু আমরা ইউএসএতে যারা থাকি তারা সব সময় আসলে সময়টা বাঁচানোর জন্য কাজ করতে হয়, সময় বাঁচিয়ে। তো এই তো আমার এপাশ থেকে ডালটাও আসলে হয়ে গিয়েছে, আর এই পাশে আমি মশলাটা যখন কষে এসেছে সুন্দর করে, তখন আমি দিয়ে দিলাম মুরগির মাংসগুলো সুন্দর করে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে একেবারে মশলার সাথে মিশিয়ে নিব। আর মাংসটা খুব সুন্দর করে যদি কষানো হয় ওই মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি পুরো মশলাটা মাংসের গায়ে মিশিয়ে দিচ্ছি, সুন্দর করে মিশিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কষানোর জন্য। আর এই পাশে আমার আব্বাও ছিল আমাদের সাথে রান্না করার জন্য। তো এর মাঝে আব্বু এসে আমার আব্বাকে নিয়ে যাচ্ছে, কারণ অনেকক্ষণ ছোট মানুষ আমাদের সাথে বসেছিল। তো যখনই আব্বুকে দেখেছে উপরে যাওয়ার জন্য আসলে একটু বায়না করছিল, তো আব্বু নিয়ে গেছে আমার আব্বাকে। তো এই পাশ থেকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। এখানে আমি মূলা কেটে নিচ্ছি। মূলা দিয়ে আজকে মাছ রান্না করা হবে। তো যেদিন রান্না করা হয় সেদিন আসলে একটু বেশি করেই রান্না করা হয়, যাতে কয়েকদিন আর রান্না নিয়ে কোনো ঝামেলা না হয়। তো এই তো এখানে আমি মূলাগুলোকে মাছের সাথে কাটা দেওয়ার জন্য ছোট ছোট করে টুকরো করে নেব। আমি এখানে একটু লম্বাটে করে টুকরো করব আমি। তো আসলে কাটাকাটিটা নিজের পছন্দ মতো, যার যেরকমভাবে ভালো লাগে সে সেভাবে কেটে নিতে পারে। তো আমি মূলাগুলো কেটে নিচ্ছি। তো আমি এক একটা পিস, যেহেতু একটু মূলাটা একটু মোটা ছিল, তো আমি 6 টুকরো করে নিচ্ছি এক একটা চাংকে। যার যেভাবে সুবিধা সেভাবে কেটে নিতে পারে। তো আমাদের বাসায় আসলে এইভাবেই কাটা হয় মূলা, তো ওটাই আমি শিখেছি, ওইভাবেই আমরা সবসময় কাটি। আর এই তো আমার মূলা কাটাগুলো হয়ে গিয়েছে। আর মূলাগুলি মাশাআল্লাহ এত বেশি সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল মূলাগুলো। আর এই পাশ থেকে কেটে নিচ্ছি চাল কুমড়াটা। আর চাল কুমড়াটা এত বেশি কচি, আমি
খুব সুন্দর করে সবুজ সবুজ করে চাল কুমড়াটা কেটে নিয়েছি। আগে পিলার দিয়ে ছিলে নিয়েছি, একেবারে সবুজ করে ছিলে নিয়েছি খুবই পাতলা করে। এখন আমি টুকরো করে নিব পছন্দ মতো আসলে। তো আমাদের বাসায় যেভাবে যে তরকারি কাটা হয় সবসময় দেখা যায় ওইভাবেই কাটা হয়। তো ওইভাবেই আমি কেটে নিচ্ছি সুন্দর। প্রথমে দু ফালি করে নিচ্ছি, তাতে করে কাটতে সুবিধা হবে। আর এখন এই এক একটা ফালিকে আমি ছোট ছোট টুকরো করে নিব। তো কাটার উপরে অনেক কিছু আসলে ডিপেন্ড করে। কাটাটা একরকম যদি হয় দেখতে অনেক বেশি ভালো লাগে, যেহেতু মাছ দিয়ে খাওয়া হবে তাই আমি একটু মোটা মোটা করে স্লাইস করে নিচ্ছি এক একটা পিসকে। আর স্লাইসগুলো দেখতে আসলে এরকম হচ্ছে। তো মাছের সাথে দিলে আসলে খুবই সুন্দর লাগে। মাছটাও যেহেতু আমাদের এই সাইজের, তো যখন তরকারিটা একই রকম সাইজ থাকে তরকারিটা দেখতে আসলে অনেক বেশি ভালো হয়। তো এই তো আমার চাল কুমড়াটাও কাটা হয়ে গিয়েছে। এবার চলে আসলাম মাছ ভেজে নেওয়ার জন্য। মাছ ভেজে নেওয়ার পালা, যেহেতু সব কিছুই কাটাকাটি হয়ে গিয়েছে তো এক এক করে মাছটাও ভেজে নেই। আর মাছ সবসময় আমরা চেষ্টা করি বাহিরে ভাজার জন্য, তাতে করে মাছ ছিটে যেই তেল চিটচিটে ভাবটা হয় সেটা আর হয় না ঘরের মধ্যে। কারণ মাছ আসলে অনেক বেশি তেল ছিটে, আর ওই তেল ছিটা ছিটাগুলো আসলে পাকঘরটাকে বেশি নোংরা নোংরা করে কিচেনটাকে। তো ওই কিচেনটা যাতে একটু পরিষ্কার থাকে তাই বাহিরে আমি মাছটা ভেজে নিচ্ছি। আমি দুটা ব্যাচ করে ভেজে নিব, তাতে করে মাছ ভাজাগুলি সুন্দর হবে। এরই মাঝে আমার চিকেনটাও কষানো হচ্ছে। আমি এখানে এখনও কোনো পানি ইউজ করিনি, জাস্ট চিকেনের থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটাতেই চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি ছোট ছোট বেবি পটেটোগুলো যেগুলো থাকে সেগুলো দিয়ে দিচ্ছি কয়েকটা। আমার কাছে আসলে মাংস সাথে আলুটা অনেক বেশি ভালো লাগে। তো আমি এখানে আমার পছন্দ মতো কিছুটা আলু অ্যাড করে দিলাম, দিয়ে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি কারণ আলুটাকে একটু কষানোর জন্য। তো মাংসের সাথে সাথেই মাংসের ঝোলটাতেই আলুটা কষতে থাকুক। আমি আবার ঢাকনা দিয়ে দিলাম। তো মাংসটা ওই পাশ থেকে কষছে, এ পাশ থেকে আমি আরেকটা তরকারি বসিয়ে দিলাম, কারণ যেহেতু চুলাটা খালি যাচ্ছে আর তাড়াতাড়ি করে নেওয়ার জন্য। তো প্রথমে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম সব ধরনের মশলা। যেভাবে আমি চিকেনের জন্য মশলাটা রেডি করেছিলাম ওইভাবেই অনেকটা একবারে মশলাটা রেডি করে এই তো বসিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। আমার কাছে কেন মনে হচ্ছিল আমার হলুদটা একটু কম হয়েছিল মশলার মধ্যে, তাই আমি এক্সট্রা আরেকটু হলুদ দিয়ে নিয়েছি। তো এরই মাঝে আমার চিকেনটাও সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি প্রয়োজন মতো ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে মাংসটা এপাশ থেকে হতে থাকবে। আমাদের বাসায় আসলে একেবারেই নরম করে না হয় মাংস নরম না করলে আসলে আমাদের ভালো লাগে না। তো এই তো আমি এখানে ঝোল দিয়ে দিয়েছি। খুব বেশি ঝোল আমরা খাই না, একটু ভুনো ভুনোই হবে। তো জাস্ট মাংসটা ছুঁই ছুঁই করে আমি ঝোল দিয়েছি। তো এই ঝোলে আসলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে। আর এই পাশে আমার মাছের জন্য মশলাটাও কষানো হয়ে গিয়েছে। মশলাটা কষে একদম তেল ছেড়ে দিয়েছে, পানিটাও শুকিয়ে গিয়েছে। মশলার যে গন্ধটা কাঁচা গন্ধটা থাকে সেটাও দূর হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব চাল কুমড়াগুলো আগে একটু কষিয়ে নেব, যেহেতু মাছগুলো আমার অলরেডি ভাজা আছে তাই একটু পরে মাছটা দিলেও হবে। আর প্রথমে এই জন্য চাল কুমড়োগুলো সবজিটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। নিয়ে তারপর যখন সবজিটা কষে আসবে তখন আমি মাছটা দিয়ে তরকারিটা রান্না করব।
তো এই তো প্রতিটা চাল কুমড়া টুকরোর গায়ে যাতে মশলাটা লাগে সেভাবে আমি মশলাটা মেখে দিলাম। তারপর ঢাকনা দিয়ে দিচ্ছি। তো মাঝে মাঝে আমি নেড়ে দিয়েছি যাতে করে পুড়ে না যায়, একটা পাশ যাতে পুড়ে যায় আর একটা পাশ সিদ্ধ না হলো সেটা আসলে খেতে ভালো লাগবে না। তো যখন আমার পুরো তরকারিটা আসলে কষে গিয়েছে ওই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এখানে কিছুটা গরম ঝোল। তো ঝোলটা যখন ফুটে আসছে তখন আমি দিয়ে দিয়েছি ভাজা মাছগুলো। তো এই তো এপাশ থেকে আমার চিকেনটাও আসলে হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়োটা আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে স্মেলটা। তো আমার মুরগির মাংসটাও হয়ে গিয়েছে। তো আজ আমার খুব ইচ্ছে করছিল চিংড়ি মাছের তরকারি খাওয়ার জন্য। তো যেহেতু চিংড়ি মাছের তরকারি আলু দিয়ে রান্না করা হবে আজকে, তো এখানে আমি চিংড়ি মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার কাছে ভাজা চিংড়িটা খেতেই ভালো লাগে। অনেকে হয়তো বলে যে চিংড়ি মাছ আসলে ভাজলে বেশি শক্ত হয়ে যায়, রাবারের মতো হয়ে যায়, কিন্তু আমাদের বাসায় আসলে যেটা খেয়ে মানুষ বড় হয়, আমি ছোটবেলা থেকে এইভাবে খেয়ে ইউজড টু। তো আমি এখানে ভালো করে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি উল্টে পাল্টে, কারণ চিংড়ি মাছটা আমার কাছে ভাজাটা খেতেই বেশি ভালো লাগে। আমার কাছে আসলে রাবারের মতো মনে হয় না, আমার কাছে এটাতেই একটা আলাদা একটা স্মেল থাকে, সেই স্মেলটা খুব ভালো লাগে, ভাজা চিংড়ির স্মেলটা। তো যেহেতু চিংড়ি মাছটা আলু দিয়ে খাবো, তাই এখানে আমি আলুটাও টুকরো টুকরো করে নিচ্ছি চিংড়ি মাছ রান্না করার জন্য। তো আলুগুলো আমি এখানে কিউব কিউব করে টুকরো করে নিব। যেহেতু চিংড়ি মাছগুলো মাঝারি সাইজের চিংড়ি মাছ, তো ওটার সাথে ব্যালেন্স করে যতটুকু ছোট ছোট করা যায়, একেবারেই ছোট করব না, আমি একটু বড় বড় ডুমো ডুমো করেই কিউব করে নিচ্ছি। কারণ এই তরকারিটা আসলে আমার কাছে অনেক বেশি পছন্দ আলু দিয়ে চিংড়ি মাছে। তো আমি আম্মুকে বলছিলাম আমাকে বলে দাও যে তরকারিটা আমি কিভাবে রান্না করব। তো আম্মু বলে দিচ্ছিল। তো বসিয়ে দিলাম চিংড়ি মাছের তরকারিটা। এখানে আমি তেলের মধ্যে আলুটা দিয়ে দিয়েছি ভাজা ভাজা করে নেওয়ার জন্য আলুটা। আর এই ইউএসের আলুগুলো আসলে এত বেশি নরম থাকে, পানির পরিমাণটা অনেক বেশি থাকে ইউএসের আলুতে, তো অনেক তাড়াতাড়ি দেখা যায় সিদ্ধ হয়ে যায়। তো সেজন্য আমি এখানে কোনো পানি ইউজ করিনি, আমি জাস্ট তেলের মধ্যেই লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দেব প্রয়োজন মতো হলুদ, তাতে করে আলুটা দেখতে সুন্দর হবে, কালারটা একটু ভালো আসে। তো এখানে কিছুটা রসুন বাটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এখন আলুটা ভেজে ভেজে নিব। এখানে কোনো পানি এখনও ইউজ করিনি, আমি জাস্ট তেলের মাঝেই আলুটা ভেজে নিব, দেখতে এতে করে আলুটা আসলে খেতেও ভালো লাগে আর সময়ও কম লাগে ভাজা হলে। তো সুন্দর করে আমি আলুগুলোর সাথে হলুদটা আর রসুন বাটাটা মিশিয়ে নিচ্ছি। আর এই পাশ থেকে বসিয়ে দেওয়া হয়েছে মূলার তরকারিটা। তো সব ধরনের মশলা দিয়ে মূলাটা কষানো হচ্ছে। তো আমি মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ নেড়ে না দিলে দেখা যাবে পুড়ে যাবে নিচ থেকে। তো এই তো আমার চিংড়ি মাছ দিয়ে আলুর তরকারিটাও হয়ে গিয়েছে। তো এখন ঝোলটা আরেকটু মাখা মাখা হবে। আলু তরকারিতে দেখা যায় ঠান্ডা হওয়ার পরে ঝোলটা অনেকটা কমে যায়। তো আমি এখানে সুন্দর করে ঝোলটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর যখন ঝোলটা কমে যাবে তখন আসলে তরকারিটা হয়ে যাবে। আর এই পাশ থেকে আমার মূলা তরকারিটাও রান্না করা হয়ে গিয়েছে। মূলাটা কষানোর পর আমি মাছগুলো দিয়ে গরম ঝোল দিয়ে দিয়েছি। তো এই তো টকবক করে ফুটে উঠছে, আমি কিছুটা ধনেপাতাও দিয়ে দিয়েছি। তো এই তো হয়ে গেল আজকের রান্না বান্না।
যা যা রান্না করা হয়েছে, এই তো মুরগির মাংসর ঝোল আলু দিয়ে। তো তরকারিটা খুব সুন্দর হয়েছে দেখতে। আর রান্না করা হয়েছে চাল কুমড়ো দিয়ে মাছ ঝোল। খুব বেশি ঝোল রাখা হয়নি, একটু গা মাখা করেই রাখা হয়েছে তরকারিটা। আর আমার পছন্দের চিংড়ি মাছ আলুর তরকারি, এটা আসলে খেতে যে কি মজা হয়েছে। আর তরকারির রংটা এত সুন্দর হয়েছে, খুবই সুন্দর লাগছিল। এখানে আছে মূলো দিয়ে মাছের তরকারি। এটা আসলে আমার আব্বু আম্মুর অনেক বেশি পছন্দ শীতকালে। আর টমেটো দিয়ে পাতলা ডাল। ডাল আসলে একটা সবসময় আমাদের দরকার হয়, তরকারি যতই থাকুক। তো সন্ধ্যায় বাবু আসছে, যেহেতু উইকেন্ড, তো ফ্রাইডেতে বাবু আসছে আমাদেরকে দেখার জন্য। তো এসে আমার আব্বার সাথে ব্যস্ত হয়ে গিয়েছে। এই তো মামা আর ভাগনার খুনসুটি দেখতে আসলে এত বেশি ভালো লাগছিল। আর বাবুকে দেখে আমার আব্বা যে কি খুশি হয়েছে, বাবু যেরকমই করছে বাবুর সাথে আসলে হাসছিল। তো মামা জান হচ্ছে জানের জান। তারপর বসে পড়লাম সবাই মিলে খাওয়া দাওয়া করে নেওয়ার জন্য, ডিনার করার জন্য। সারাদিন তো রান্নাতেই সময় কাটলো, তো এখন বসলাম খাওয়া দাওয়া করে নেওয়ার জন্য। আর এই তো আমার আব্বা আমাদের সাথে আছে। তো আমি এখানে সালাদ করে নিয়েছি শসা টমেটো দিয়ে। বাসায় আসলে যত তরকারি রান্না করা হোক না কেন, বাসায় যখন চিকেন থাকে, আমি আর বাবুর আসলে চিকেন ছাড়া আর কিছুই ভালো লাগে না। আমার আব্বু আবার অন্যরকম, আব্বুর আসলে মাছ ছাড়া ভালো লাগে না। তাই আব্বুর পছন্দের খাবারও রান্না করা হয়েছে। আর বাবু যেহেতু আসবে, বাবু আর আমার পছন্দের খাবারও রান্না করা হয়েছে। আসলে চিকেনটা আমাদের বাসায় সবসময়ই লাগে, সবসময়ই থাকে। দেখা যায় শেয়ার করা হয় না সব সময়, কারণ আমার কাছে আসলে মাছ এত বেশি পছন্দ না। তো এই তো এখন সবাই মিলে রাতের খাবারটা খেয়ে নিব। তো চিকেনের সাথে আমি আসলে ডিমও নিয়ে নিয়েছি, আমার কেন জানি ইচ্ছা করছিল সাথে ডিম খাওয়ার জন্য। তো এই তো শসা টমেটো সালাদ দিয়ে সবাই একসাথে বসে পড়লাম। আর আলহামদুলিল্লাহ রান্নাটা খুবই ভালো হয়েছিল। নিজে রান্না করেছি বলে না, আসলেই ভালো হয়েছে। তো এই তো আমরা এখন খাবারটা এনজয় করছি। তো পরিবারের সবাই মিলে খাওয়ার আনন্দটাই আসলে অন্যরকম। আর সাথে ছিল ডাল, পাতলা ডাল টমেটো দিয়ে। ডালটাও আসলে খুব ভালো হয়েছে। তো এটাই আসলে সুখ, পরিবারের সবাই মিলে সারাদিন যতই কষ্ট হোক না কেন, দিন শেষে যখন সবাই মিলে একসাথে খেতে বসা হয় খাওয়ার টেবিলে, ওই যে আনন্দটা, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো আমরা যখন খাচ্ছিলাম, বাবু আসলে এত তাড়াতাড়ি খাচ্ছিল, আমার আব্বা বাবুর কোলে ওঠার জন্য একেবারে অস্থির হয়ে গিয়েছে। তো এই তো মামা জানের সাথে একেবারেই আরাম করে শুয়ে আছে আমার আব্বা। আজ এই পর্যন্তই, কথা হবে আমার জীবনের ডায়েরির নতুন কোনো পাতায়। ততদিন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আপনারা সাফাতের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে সাফাতকে নেক হায়াত দান করে, আমিন। আল্লাহ হাফিজ।